লস অ্যাঞ্জেলেস, আমেরিকার ফিল্ম সিটি। হলিউডের মুভিগুলোতে এই শহর আমরা অনেকবার ধ্বংস হতে দেখেছি। কখনো ভূমিকম্প, আবার কখনো ভয়ঙ্কর সুনামি, কখনো টর্নেডো, আবার এলিয়েনের হামলা। এবার বাস্তব আগুনে পুড়ছে এই লস অ্যাঞ্জেলেস। এসব দৃশ্য দেখলে ভয়ে আপনার রু কেঁপে উঠবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আমি পিঙ্কি ছেত্রী। আজকে আপনাদের সাথে চলমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। এখন আমি আপনাদেরকে একটি ফায়ার টর্নেডো দেখাচ্ছি। এটি প্যালেসিস এলাকায় দেখা গেছে। আগুন যখন এই এলাকার চারপাশে ছড়িয়ে পড়ে তখন এক ভদ্রলোক এই ভিডিওটি রেকর্ড করেন। যেই লোক এই ভিডিওটি ধারণ করেন ভাগ্যক্রমে তাকে বাঁচানো সম্ভব হয়ে যায়, কিন্তু সবাই তার মতো ভাগ্যবান ছিল না। তখন পর্যন্ত মিনিমাম 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আর এই আগুন 40,000 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল। 12,000-এরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 1,80,000-এরও বেশি মানুষ তাদের এলাকা ছেড়ে দেয়। জেপি মর্গানের সূত্র অনুযায়ী $50 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলেসের। এই আগুন শুধু একটি জায়গা থেকে ছড়ায়নি, কয়েকটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। 7 জানুয়ারি সকালের ঘটনা। প্যালেসিস নামের এলাকায় একটি আগুনের সূত্রপাত হয়। সেদিন রাতেই ইটন এবং হার্স্ট নামের দুটো এলাকায় আবার আগুন লাগে। 9 জানুয়ারি কেনেতেও আগুন ছেয়ে যায়। এগুলো ছাড়াও আরও কিছু এরিয়াতে আগুন ছড়িয়ে পড়ে। 12 জানুয়ারিতে লিডিয়া নামক এলাকার আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। সেই সাথে ক্যানেতের আগুন 90% ও হার্স্টের 76% কন্ট্রোলে আনা হয়। কিন্তু ইটেনে শুধু 15% এবং প্যালেসিডসের আগুন মাত্র 11% কন্ট্রোলে আনা গিয়েছিল। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এ সকল কিছুই হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে সাধারণত লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরেও কিভাবে এই সিজনে এত বড় ওয়াইল্ড ফায়ার ঘটে যায়, এর পেছনে রয়েছে অনেক বড় একটি রহস্য। আসুন বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এলাকায় অনেক কম বৃষ্টিপাত হওয়াকে এই দাবানলের কারণ বলে মনে করা হবে, যদি আপনি একটি জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখে থাকেন। কম বৃষ্টিপাত হওয়ায় হিউমিডিটি কমে যায়, তার ফলে গাছপালা লতাপাতা শুকিয়ে যায়। আর এছাড়াও তখন অনেক বেশি বাতাস বইছিল, যাকে বলা হয় সেন্টা এনা উইন্ডস। বাতাস বয়ে যাওয়ার কারণে আগুন ধরার পরিস্থিতি আরও সহজ হয়ে যায়। আমেরিকার ওয়েস্টার্ন কোস্টে রয়েছে রকি মাউন্টেন্স। এই পাহাড়গুলোর উপর থেকে যখন বাতাস নিচের দিকে নামতে শুরু করে হিউমিডিটি 10-এর নিচে নেমে যায়। আর এই গরম শুষ্ক বাতাস জঙ্গলকে শুকিয়ে দেয় এবং ওয়াইল্ড ফায়ার হবার সম্ভাবনাকে আরও বেশি জাগিয়ে তোলে। তখন যে কোনো জায়গায় অল্প একটু আগুন লেগে গেলে সেখান থেকে বড় ধরনের দুর্যোগ বা অগ্নিকাণ্ড ঘটে যায়। কিন্তু চিন্তার বিষয় হলো এই সব কন্ডিশন, যেমন কম বৃষ্টি হওয়া, লো হিউমিডিটি, গাছপালা শুকিয়ে যাওয়া, দ্রুত গতিতে বাতাস, এগুলো একত্রে ঘটার কারণ কি? একজন ক্লাইমেট বিজ্ঞানী আছেন, পিটার ক্যালমাস, নামটা মনে রাখবেন। উনি আগে লস অ্যাঞ্জেলেসের অ্যালডাটিনা এলাকায় বাস করতেন, কিন্তু 2022 সালে উনি এই এলাকা ছেড়ে দেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন এখানে থাকা উচিত হবে না। পিটার নিউ ইয়র্ক টাইমসে একটি আর্টিকেলে লিখেছিলেন, সেখানে তিনি একটি অন্ধকার সত্য উল্লেখ করেন। পিটার জলবায়ু পরিবর্তন অনেক ভালো করে বুঝতেন। জানুয়ারি 2024-এর এই আর্টিকেলটি দেখুন। পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর হলো 2023। আপনার কাছে হয়তো এই ইনফরমেশনগুলো অনেক বেশি আশ্চর্যজনক লাগতে পারে, কিন্তু পরিবেশ বিজ্ঞানীদের কাছে এগুলো তেমন চিন্তার বিষয় না, কারণ তারা আগে থেকে এই ঘটনাগুলো প্রেডিক্ট করে ফেলেছিলেন। 2023-এর পূর্বে তীব্র গরমের রেকর্ড হোল্ডার ছিল 2016 সাল। এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি ক্লাইমেট চেঞ্জের নিয়ম মেনেই হয়েছে। ডিসেম্বর 2023 পর্যন্ত আস্তে আস্তে গ্রিনহাউস গ্যাস তার সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। গ্লোবাল টেম্পারেচার, সি লেভেল সকল রেকর্ড ভেঙে গিয়েছিল তখন। সেই মাসেই ইউনাইটেড নেশনের একটি অধিবেশন হয়েছিল, যার নাম ছিল COP28। এই ইভেন্টে ফসিল ফিউলস বন্ধ করার অনেক কথা ওঠে। ইন্ডিয়ার 12 বছর বয়সী ক্লাইমেট অ্যাক্টিভিস্ট লিসিপ্রিয়া স্টেজে উঠে যায় তার ব্যানার নিয়ে। কিন্তু নভেম্বর 2024-এ আরেকটি অধিবেশনে দেখা যায় ফসিল ফিউলস বন্ধ করার প্রসেস আপাতত চালানো যাচ্ছে না। আর এই কারণেই ঘটে আরেকটি ঘটনা। 2024 সাল 2023-এর রেকর্ড ভেঙে দেয়।
2024 হয় এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর, যা আগে 2023 ছিল। 2023-এর জুন থেকে 2024-এর অগস্ট পর্যন্ত লাগাতার টেম্পারেচারের রেকর্ড ভাঙতে থাকে। নাসা প্রেসিডেন্ট এই ঘটনাকে আনপ্রেসিডেন্ট হিট স্ট্রোক বলে ঘোষণা দেয়। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এত ক্লাইমেট চেঞ্জের কথা কেন বলছি, কারণ এক্সপার্টদের বিশ্লেষণ অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে যা হয়েছে তার একমাত্র কারণ ক্লাইমেট চেঞ্জ। 2024-এর অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার উষ্ণতার লেভেল তখন থেকে অনেক বেড়ে গিয়েছিল, আর জুন ও জুলাই মাসে সেখানে যে গরম পড়েছিল তা ক্যালিফোর্নিয়াবাসী আগে কখনো দেখেনি। সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে জুলাই মাসের পর আর বৃষ্টিপাত হতে দেখা যায়নি, সবকিছু শুকিয়ে যায় সেখানে। The temperatures in Southern California broke 5 heat records Friday, and emergency rooms are busy with heat exhaustion patients. তার কয়েক মাস পর চলতে শুরু করে এই সান্টা অ্যানা উইন্ডস, যে বাতাস সেখানকার জঙ্গলকে একদমই শুকিয়ে ফেলে। And that air descent leads to warming and compression. That also dries the air out significantly, and that wind can spread pre-existing fires. এখানে আপনার, আমার এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবার জন্য একটি ব্যাপার জানা জরুরি। ওয়াইল্ড ফায়ার শুধু মানুষের কারণে ঘটে না, এটি ন্যাচারালিও হয়ে থাকে। এর ওপর কিছু উদ্ভিদও ডিপেন্ড করে থাকে। আবার অনেক সময় এই আগুন বনের ডেড ম্যাটেরিয়াল পরিষ্কার করে থাকে। এর কারণে মাটিতে নিউট্রিয়েন্টস রিলিজ হয়। এ কারণেই অনেক সময় মানুষ নিজেই বনে জঙ্গলে অল্প আকারে আগুন ধরিয়ে দেয় যেন ইকোসিস্টেম ঠিক থাকে, তবে সেই আগুন অবশ্যই কন্ট্রোলে রাখা হয়। এই পুরো সিস্টেমকে ফায়ার ইকোলজি বলা হয়। আমরা যদি ক্যালিফোর্নিয়ার রিজিয়নের কথা ধরি, সেখানেও ওয়াইল্ড ফায়ার খুবই কমন একটি ব্যাপার। গ্রীষ্মকালে সেখানে ড্রাই ওয়েদার কন্ডিশন থাকে, সেই সাথে গরম বাতাসও বয়ে যায়। তাই নর্মালি মে জুন থেকে অক্টোবরের মাঝে আগুন লাগার চান্সেস অনেক বেশি থাকে। এই আগুন লাগার পেছনে যে কারণ থাকে তা ন্যাচারালিও হতে পারে, আবার ম্যানমেডও হতে পারে। ন্যাচারাল কারণগুলোর মাঝে একটি হলো লাইট। কোথাও বজ্রপাত হলে সেখান থেকে আগুন ধরে যেতে পারে, এটা আমরা সবাই জানি, এটি খুব কমন একটি ব্যাপার। ম্যানমেড কারণ হলো রোড সাইড ইগনিশন, কোনো গাড়ির কারণে আগুন লেগে যাওয়া। গাড়ি থেকে যে কোনো মেশিনারি জিনিস মাটিতে হিট করতে থাকলে সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে আগুন লেগে যেতে পারে। আবার কখনো বাতাসের বেগ বেশি হলে পাওয়ার লাইন দুলতে থাকে এবং বৈদ্যুতিক তার নিচে পড়ে গেলে তা থেকে আগুন লাগতে পারে। আবার মানুষের তৈরি ক্যাম্পফায়ার থেকেও অনেক সময় আগুন লেগে যেতে পারে। আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিস নিউজ করেছিল যে তাদের দেশের সকল ওয়াইল্ড ফায়ারের 85%ই ঘটে ম্যানমেড কারণে। ক্যালিফোর্নিয়ার এই নিউজে বলা হয় ইলেকট্রিক্যাল তারগুলোর আরও নিরাপত্তা দরকার, যাতে ওয়াইল্ড ফায়ারের রিস্ক কম থাকে। এখন প্যালিসিডসে যে আগুন লেগেছিল তার পেছনে আসল কারণ বলা হচ্ছে নিউ ইয়ারের ফোটানো বিভিন্ন ধরনের ফায়ারওয়ার্কস। মূল সমস্যা এখনও ধরা না গেলেও প্রধান সাসপেক্ট বলা হয় ফায়ার ক্র্যাকার্সকে। কিন্তু সমস্যা হলো হিউম্যান টাচের সাথে এখানে ক্লাইমেট চেঞ্জের সূত্র দেখা যায়। আর এই কারণেই প্রমাণ হয়েছে বিগত ওয়াইল্ড ফায়ারের কারণে সেখানে মাটির কোনো উপকার হয়নি। জানুয়ারির যে সময়ে এই আগুন লেগেছিল এবং যে ক্ষয়ক্ষতি হয়েছিল সে সকল কিছু পর্যালোচনা করে দেখা যায় দাবানলটির আসল কারণ হলো ক্লাইমেট চেঞ্জ। সুতরাং আগামীতে যে সময় আসতে যাচ্ছে তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। যদি আমরা ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্টের ডেটা দেখি তাহলে দেখা যায় সবচেয়ে ভয়ানক 10টি দাবানলের মাঝে 8টি ঘটেছিল 2017 থেকে 2024-এর মধ্যে। এর মানে হলো শুধু হিউম্যান টাচ নয়, বৃষ্টিপাত কম হওয়া, গাছপালা শুকিয়ে যাওয়া, বেশি ফ্লেমেবল হয়ে যাওয়া, এসব কিছু সরাসরি দাবানল সৃষ্টিতে সংযুক্ত। সরকার এই ব্যাপারটিকে বুঝুক কিংবা না বুঝুক, পরিবেশ বিজ্ঞানী পিটার, যার কথা আগে বলেছিলাম, পিটার ক্যালমাস ঠিকই ইশারা করেছিলেন যে সামনে ভয়ানক কিছু হতে যাচ্ছে। পিটার 2008 থেকেই লস অ্যাঞ্জেলেসের গ্রাম অ্যাল্টাডেনাতে বসবাসরত ছিলেন। তিনি বলেন সেই সময় এই জায়গা স্বর্গের মতো ছিল। উনার ব্যাকইয়ার্ডে একটি অ্যাভোকাডো গাছ ছিল, সবুজ টিয়া পাখি বাস করত তার বাড়ির বিভিন্ন জায়গায়। সেখানে পরিষ্কার সবুজ ঘাসের সমারোহ ছিল, সেখানে তার বাচ্চাদের নিয়ে খেলা করতে পারতেন। কিন্তু পৃথিবী ধীরে ধীরে গরম হতে থাকে এবং 2012 থেকে এটিকে ইগনোর করা কঠিন হয়ে পড়ে। এ কারণে পিটার তার ফিল্ড বদল করে ফেলেন এবং গ্র্যাভিটেশনাল ওয়েব থেকে ক্লাইমেট সায়েন্সে এসে পড়েন। এরপর নাসাতে তিনি চাকরি নিয়ে নেন এবং লোকাল ক্লাইমেট গ্রুপে যোগ করে
কাজ করা শুরু করে দেন। সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দেন, খবরের কাগজে আর্টিকেল লিখেন, টুইটার করেন। তিনি একটি নন প্রফিট ক্লাইমেট অ্যাপ এবং মিডিয়া গ্রুপের কো-ফাউন্ডার ছিলেন। We've been trying to warn you guys for so many decades that we're heading towards a f***ing catastrophe. কিন্তু কিছু বিলিনিয়ারের সামনে তার সকল চেষ্টা অনেক ছোট মনে হয়, যেটা স্বাভাবিকভাবে আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেপ্টেম্বর 2020-এ একটি হিট ওয়েভ দ্বারা পিটার হিট এক্সজশন অনুভব করেন। তার পরের দিনই ওনার বাসা থেকে কয়েক মাইল দূরে দাবানল সৃষ্টি হয়, যার নাম ছিল বব ক্যাট ফায়ার। পিটার এবং পিটারের পরিবার কয়েক সপ্তাহ থেকে ধোঁয়ার বাতাসে বেঁচেছিলেন, ফলে ফুসফুসে জ্বালা পড়া শুরু হয়। সেদিনের পর তিনি বুঝে ফেলেন তার এলাকা আর বসবাসযোগ্য নেই এবং তার এলাকায়ও এই দাবানল একসময় এসে পড়তে পারে। তখনই পিটার ভেবে নেন যে আর এখানে থাকা যাবে না, এই এলাকা আমাদের ত্যাগ করতে হবে। 2022-এ পিটারের ওয়াইফের চাকরি হয় নর্থ ক্যারোলিনাতে, আর তারা সপরিবারে শিফট হয়ে যায়। পিটার বলেন, আগুন লাগবে তা বুঝেছিলাম, কিন্তু এত বেশি ভয়ানক হয়ে যাবে ভাবিনি। টিভিতে দেখতে পান তার পেট হসপিটাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়, চার্চ জ্বলে গেছে, নিয়মিত যাওয়া কফি শপও ধ্বংস হয়ে গেছে, আশেপাশের দোকান, জাদুঘর কিছুই অক্ষত ছিল না। পিটারের পুরনো এক প্রতিবেশী তাকে জানান ফেলে আসা বাসাটিও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এসব শুনে পিটার খুবই ইমোশনাল হয়ে পড়েন। পিটার বলেন, অ্যাপোক্লিপস এসে পড়েছে, সবার জন্য না হলেও তাদের জন্য তো নিশ্চয়ই, যারা ক্লাইমেট ডিজাস্টারের কিছু না কিছু হারিয়েছে। এবং পিটার খুব ভালো মতোই বুঝতে পারে এখন কোনো জায়গায় কোনোভাবে সুরক্ষিত নয়। হাওয়াইতে 2023-এ ভয়ানক আগুন জ্বলতে দেখা যায়। প্যাসিফিক নর্থ ওয়েস্টে 2021-এর হিট ওয়েভ, গত বছর নর্থ ক্যারোলিনাতে হ্যারিকেন হেলেনি। আমেরিকার বাইরে নজর দিলে দেখা যায় অস্ট্রেলিয়াতে দাবানল ঘটেছে, মরক্কোতে ওয়েসিস গায়েব হয়ে যাচ্ছে, দুবাইতে বন্যা হচ্ছে, আর বাংলাদেশে গরম অসহনীয় হয়ে উঠেছে, যা আমরা সবাই ফিল করতে পারছি। পিটার বলেন, যতক্ষণ আমাদের ভেতর রাগ তৈরি না হবে ততদিন কোনো পরিবর্তন হবে না, এবং রাগ তো আমাদের তখনই আসবে যখন আপনি জানবেন এগুলোর কারণে কার ক্ষতি হচ্ছে আর কার লাভ হচ্ছে, আর কে এসব করাচ্ছে। 2024-এর এই রিপোর্টটি দেখুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। 2016 থেকে এখন পর্যন্ত দুনিয়ার যত গ্রিনহাউস গ্যাস নির্গত হয়েছে তার 80%ই শুধু 57টি কোম্পানি থেকে এসেছিল। এখন আমি যা বলবো সেটা যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন আমরা নিজেরাই নিজেদের জন্য কতটুক ক্ষতির কারণ হয়ে যাচ্ছি ডে বাই ডে। শুধুমাত্র 57টি কোম্পানি যারা পৃথিবীর বেশিরভাগ দূষণ হওয়ার জন্য দায়ী। কারা আসলে এই কোম্পানিগুলো? চলুন দেখে আসি। মাল্টিবিলিয়ন ডলারের তেল, গ্যাস ও কয়লা বিক্রয়কারী মাল্টি ন্যাশনাল কোম্পানি আমেরিকার এক্সনমোবিল, শেল, বিপি, শেভরন, টোটাল এনার্জিজ ইত্যাদি প্রাইভেট কোম্পানি এবং সরকারি কিছু কোম্পানি যেমন চায়নার সিএনপিসি, সৌদি আরবের অ্যারামকো, রাশিয়ার গ্যাজপ্রম, ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল, ইন্ডিয়ার কোল ইন্ডিয়া, মেক্সিকোর পেমেক্স। আর আশ্চর্যের ব্যাপার হলো আমেরিকার ফ্যাক্টরিগুলো 50 বছর আগেই জানতেন তাদের কারণেই বায়ু দূষণ হতে যাচ্ছে। এ সকল কিছু জানার পরও এই কোম্পানিগুলোর মালিক ও বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তারা মিথ্যা নিউজ ছড়িয়ে তাদের কোম্পানিকে বাঁচিয়ে রাখে এবং চালু রাখে। তারা পৃথিবীর বড় লিডারদের অর্থ দিয়ে কিনে ফেলে। এগুলো আমি বলছি না, পিটার বলে গেছেন। এসব কিছু শুনতে হয়তো কোনো গল্প মনে হচ্ছে, কিন্তু সব কিছুরই প্রমাণ এখন বের হয়ে গেছে। গত বছর ক্লাইমেট ইনভেস্টিগেটর রেবেকা জন কিছু পুরনো ডকুমেন্টস খুঁজে বের করেন। এই ডকুমেন্টসগুলো ইউএস ন্যাশনাল আর্কাইভে ছিল, আবার কিছু ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ছিল, আবার কিছু লস অ্যাঞ্জেলেসের 1950 সালের পুরনো খবরের কাগজে ছিল। এই ডকুমেন্টস থেকে জানা যায় ফসিল ফিউল ইন্ডাস্ট্রি নিজেরাই এয়ার পলিউশনের জন্য ফান্ডিং করেছিল। একজন ফেমাস ক্লাইমেট সায়েন্টিস্ট চার্লস কিলিংয়ের কিছু রিসার্চে তারাই ফান্ড করেছিল। চার্লস হাওয়াইয়ের একটি গ্লোবাল ল্যাবে কাজ করছিলেন এবং বাতাসে কার্বন পরিমাপ করার একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। তার রিসার্চে দেখা যায় বাতাসে কিভাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের শহরে তখন স্মোক তৈরি হয়ে যেত। কিছু জিনিসগুলো আমরা স্কুলে থাকতেই পড়েছি, যদি একটু খেয়াল করে মনে করে থাকেন তাহলে দেখবেন ফসিল ফিউল জ্বালানির কারণে পরিবেশের কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। এতে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এই পৃথিবী দূষণের ব্যাপারটি 1954 সাল থেকেই মানুষ জানত। বুঝতে পারছেন
1954 সাল। কিন্তু বড় বড় প্রতিষ্ঠান থেকে টাকা খেয়ে বিশ্ব নেতারা তখন থেকেই চুপ হয়ে যায়। বড় কোম্পানিগুলোর ম্যানেজাররা তখন থেকেই জানতো পৃথিবীকে তারা ভয়াবহ বিপদে ফেলতে যাচ্ছেন। এখন আমি আপনাদের কাছ থেকে একটি ওপিনিয়ন চাচ্ছি। এতক্ষণ যাবৎ আমি যেই কথাগুলো বললাম, তাতে করে কি আপনাদের মনে হয় না তাদেরকে আইনের আওতায় আনা উচিত? 1959 সালে একটি নিউজে দেখা যায় যে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, যাকে শর্ট ফর্মে বলা হয় এপিআই, দ্য ওয়েস্টার্ন অয়েল অ্যান্ড গ্যাস অ্যাসোসিয়েশন, সেই সময়ে এয়ার পলিউশনের ফান্ডিং করেছিল যাতে বাতাস দূষণ রোধে সাহায্য হয়। 1955 সালেই এয়ার পলিউশন ফাউন্ডেশনের একটি পলিসিতে বলা ছিল ক্যালিফোর্নিয়ার বা যে কোনো গ্রাম্য এলাকার জন্য এয়ার পলিউশন সবচেয়ে সিরিয়াস ইস্যু। এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই যে চার্লস কিলিং টাকা নিয়ে একটা সময় তার রিসার্চ বন্ধ করে দেয়, কিন্তু এটার প্রমাণ আছে বিভিন্ন কোম্পানি বহু বছর ধরে পরিবেশ বিজ্ঞানকে এগিয়ে যেতে দেয়নি। মিথ্যা এবং অবৈধ পথে তারা তাদের কাজ চালিয়ে গেছে। শুধু এটাই নয়, তারা পরিবেশ বিজ্ঞানীদের করা বিভিন্ন মামলার রায়ও অর্থ দিয়ে পিছিয়ে দেয় এবং বাতিল করে দেয়। ভাবতে পারেন এটা শুধু বাংলাদেশে হয় না। 2016-তে করা একটি ইনভেস্টিগেশনে দেখা যায় এক্সন মোবিল আর অন্য কিছু কোম্পানি 1963 সালেই ইলেকট্রিক যানবাহন ও কম দূষণ করা টেকনোলজি নিজেদের নামে পেটেন্ট করে নিয়েছিলেন। এর মানে তারা জানতো কার্বন ডাই অক্সাইড পৃথিবীর জন্য অনেক বড় হুমকি। সেই সাথে তারা রিসার্চ করে এই বিষয়ে যেন সরকারি কোনো ফান্ডিং না হয়। তারা দাবি করত ক্লাইমেট চেঞ্জ বলতে কিছু নেই, তাদের ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়া বা কোনো কিছুই পরিবেশের জন্য ক্ষতিকর নয়। কিন্তু অবশেষে 2008 সালে তারা মেনে নিতে বাধ্য হয় বিভিন্ন ইন্ডাস্ট্রি দ্বারা ক্লাইমেট চেঞ্জ হয় বা দূষণ ঘটে থাকে। 50 বছর আগেই যদি এই কোম্পানিগুলো অ্যাকশন নিয়ে নিত তাহলে আজ পৃথিবীর এই অবস্থা হতো না। এবং সেই সাথে আমি বলবো এটার জন্য আমরা সবাই দায়ী। পিটার ক্যালমাস একটি আর্টিকেলে বলেন, যদি ক্লাইমেট ক্রাইসিস থেকে বাঁচতে হয় তাহলে আমাদের বিলিনিয়ার থিঙ্কিং থেকে উঠে আসতে হবে এবং পরিবেশের চিন্তা মাথায় আগে আনতে হবে। আমাদের কাছে সোলার সিস্টেমের অপশন আছে, কিন্তু এই শিল্পপতিরা এই অপশনেও বাধা দিচ্ছে ইন্টারন্যাশনালি। এই প্রজেক্ট হচ্ছে আমেরিকায়, যার নাম মাউন্টেন ভ্যালি পাইপলাইন প্রজেক্ট। এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কিছু অ্যাক্টিভিস্টরা এই প্রজেক্ট বন্ধ করতে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু এই কোম্পানিগুলো $3 লক্ষ দিয়ে আবারও এই প্রজেক্টের কাজ শুরু করিয়ে দেয়। এসব চাঁদা ও ঘুষ দিয়ে কাজ করানোর কালচার আমেরিকাতে ওপেনলি চলে, যা খুবই জঘন্য। এতক্ষণ তো বলছিলাম ডেমোক্রেটিক পার্টির কথা, তাদের আরেকটি দল আছে রিপাবলিকান পার্টি। এখন আসবো ইলন মাস্কের চ্যাপ্টারে, যাকে পুরো দুনিয়ার মানুষ মোটামুটি আইডল হিসেবেই দেখে থাকেন। তিনি কি করেছেন এখন যা বলবো একটু মন দিয়ে শুনুন। ইলন মাস্ক $277 মিলিয়ন খরচ করে ডোনাল্ড ট্রাম্প ও তার দলকে জেতানোর জন্য, আর এই অর্থ ইলন মাস্কের সম্পদের 0.06%, যা খুবই নগণ্য তার জন্য। পিটার এসব দেখে বলেন, কবে আমাদের পৃথিবী এদের থেকে বাঁচবে এবং আমাদের জন্য বসবাসযোগ্য হবে। Our planet is in the process of becoming less and less habitable. নেতাদের ব্যাপারে উনি বলেন, ডেমোক্রেটিক পার্টির 2 নেতা প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট ওবামা ফসিল ফিউলের ব্যবহার বৃদ্ধি করতে পেরে অনেক গর্ববোধ করেন। আর নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানুষকে গ্যাসলাইট ও বিভ্রান্ত করেন পরিবেশ দূষণের ব্যাপারে। Both the Democratic presidents, President Obama and President Biden, they were very proud to expand fossil fuels. We have a Republican president coming into office who says this is a hoax, who's gaslighting the people who are following him. পিটার জিজ্ঞেস করেন, ট্রাম্পের ফলোয়াররা কবে বুঝতে পারবে যে পৃথিবী আর বসবাসযোগ্য নেই? তারা কবে এই লোকের কথা শোনা বন্ধ করবে, যে লোক ক্লাইমেট চেঞ্জকে মিথ্যা খবর বা গুজব বলে? পৃথিবীর এই পর্যায়ে এসে, টেকনোলজি এই পর্যায়ে এসে এই ধরনের ভুল তথ্য ওপেনলি মানুষকে বলা হচ্ছে। পিটার বলেন, যদি আমরা তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারি তাহলে হয়তো পৃথিবী আবার বসবাসযোগ্য হয়ে উঠবে। কিন্তু ব্যাপার হচ্ছে আসলে কি হয়ে উঠবে বা আমরা পারবো? আর এখন আমি একটি অনুরোধ করব, যদি আপনি আমেরিকা থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি পিটার এবং অন্যান্য পরিবেশ আন্দোলনকারীদের সাথে যোগ দিন। অন্তত একবার হলেও দেখা করুন, তাদের বোঝার চেষ্টা করুন। নিজের লাইফস্টাইল এবং হেলথ ভালো রাখা যেমন জরুরি, তেমনি পৃথিবীকে ভালো রাখাটাও খুবই জরুরি। আর পৃথিবী ভালো না থাকার আসল কারণ হলো উপরে বসে থাকা বড় বড় বিলিনিয়ার্সরা। আমরা ব্যক্তিগতভাবে যতই বৃক্ষরোপণ করি, পরিবেশ পরিষ্কার রাখি, কোনো কিছুতেই লাভ হবে না
যদি এই সকল অসাধু ব্যবসায়ীরা অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন আইন পাশ করে তাদের কার্যক্রম চালিয়ে যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে সবসময়ের মতো ইনফরমেটিভ লেগেছে এবং ভিডিওটি দ্বারা যদি একটু হলেও উপকৃত হন বা আপনার উপকারে আসে তাহলে আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।